দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই ভিউজ অনুষ্ঠানে আপনাদের নিত্যকার যেসব তথ্যগুলো দরকার হয়, বিশেষ করে শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য, বাড়ি কেনা, ট্যাক্স এবং আইনগত যত সমস্যা, সেই তথ্যগুলো আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হলো, যারা আমেরিকাতে ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার কথা পরিকল্পনা করছেন তারা কখন কিনবেন, কিভাবে কিনবেন এবং ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার জন্য উপযুক্ত সময় কোনটি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ভার্জিনিয়া ডিসি মেরিল্যান্ড থেকে রিয়েলটর লিটু চৌধুরীকে। লিটু চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ জুয়েল ভাই। এবং একই সাথে দর্শক, আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে, আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারে টেলিফোন করে আপনিও যে কোনো প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানকার কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। সরাসরি আলোচনা চলে যেতে চাই। লিটু চৌধুরী, একেবারে ইনভেস্টমেন্ট প্রপার্টি শব্দটি যখন আসে তখন যারা নতুন বিনিয়োগকারী তারা ঠিক বুঝে উঠতে পারেন না যে কোনটি আসলে ইনভেস্টমেন্ট প্রপার্টি, কেন এটিকে ইনভেস্টমেন্ট প্রপার্টি বলা হচ্ছে। তিনি তো আগেও বাড়ি কিনেছেন, এখনো বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিনছেন, কেন ইনভেস্টমেন্ট প্রপার্টি? ইনভেস্টমেন্ট প্রপার্টি হচ্ছে যে আপনি যদি কোনো সেকেন্ড হাউস কিনেন এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি বলে। অথবা কেউ যদি আউট অফ স্টেটে, যে স্টেটে সে বসবাস করে সে স্টেটে বাড়ি না কিনে সে যদি অন্য কোনো স্টেটে বাড়ি কিনে, এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে ধরে। তো ইনভেস্টমেন্ট প্রপার্টির বিভিন্ন ধরন আছে। আপনি ফার্স্ট টাইম হোম বাড়ি হিসাবে বাড়ি কিনেও সেকেন্ড কোনো যদি বাড়ি কিনেন সেটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে আমরা ধরি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যদি থাকার জন্য কেনেন পরের বাড়িটা, সেটাও কি ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে, মানে দ্বিতীয় বাড়িটা? এখানে একটু ট্রিকি আছে। কেউ যদি মনে করে যে তার বড় একটা সে বাড়ি কিনছে, প্রথম যদি সে বড় একটা ফার্স্ট টাইম বাড়ি হিসাবে বড় একটা বাড়ি কিনে, সে বাড়ি থেকে যদি ছোট কোনো বাড়ি কিনে সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট প্রপার্টি। ওকে, মানে সে একটা সিঙ্গেল হাউস কিনছে ফার্স্ট টাইম হোম বাড়ি হিসাবে সে থাকার জন্য। সেকেন্ড সে যদি কোনো বাড়ি কিনতে চায়, যেখানে কিনুক, সে যেখানে থাকে, যে স্টেটে থাকে সেখানে হোক আর আদার স্টেটে হোক, সে তখন এটা সেকেন্ড কোনো হাউস কিনলে ওই বাড়ি থেকে ছোট বাড়ি কিনলে সেটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ধরে। আর যদি সে ফার্স্ট টাইম হোম বাড়ি হিসাবে আপনার যদি কোনো ছোট বাসা কিনে, এক্সাম্পল সে একটা কন্ডো হাউস কিনলো, তো সে যদি এখন ফার্স্ট টাইম হোম বাড়ি হিসেবে কন্ডো হাউস কিনলো, সে যদি সেকেন্ড আরেকটা কন্ডো থেকে আরেকটু বড় বিগার দেন কন্ডো, এটা টাউন হাউস হতে পারে, সিঙ্গেল হাউস ধরে, তখন এটাকে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে ধরি না। তখন তার তার কোয়ালিফিকেশনের জন্য, ভালোর জন্য আমরা ওটাকে প্রাইমারি হাউস ধরি, এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে নিই। আচ্ছা, তো এটা ধরন হয়েছে ভিন্ন। তার মানে সুযোগ আছে, আপনি একেবারে প্রথম যেটি কিনবেন সেটি যে একেবারে ফার্স্ট টাইম হোম বায়ার হতে হবে এমন নয়, এটিকে ইনভেস্টমেন্ট প্রপার্টিতে আপনি রূপান্তর করতে পারবেন। পরের বাড়িটিকে আপনি হয়তো আপনার নিজের বাড়ি হিসেবে থাকার জন্য কিংবা এটি দেখানোর সুযোগ আছে। ওকে, আমরা নতুন ইনভেস্টর যারা, তারা যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চায় সেক্ষেত্রে কোনটি ভালো, সিঙ্গেল হাউস, মাল্টি হাউস অথবা কন্ডো, কোনটি আসলে তার জন্য ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য ভালো? আমার দৃষ্টিতে সবচেয়ে টাউন হাউস সবচেয়ে বেস্ট। আপনার টাউন হাউস যদি কিনেন একটি অ্যারাউন্ড 350 বা 300 এর ভিতরে, তাহলে আপনি যদি এটাকে যে পরিমাণ টাকা আপনার 3 লাখ দিয়ে আপনি একটা বাসা কিনলেন, 300,000 দিয়ে আপনি একটা বাসা কিনলেন, তো ওটা থেকে আপনার যে ইনভেস্টটা ব্যাক করবেন সেটা আপনার জন্য সেফ জোন। যদি সেই ক্ষেত্রে আপনি 6 থেকে 700,000 দিয়ে আপনি কিনেন, সেটা একটু একটু রিস্কি হয়ে যায়। তো ছোট ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেটাই ভালো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আমার কিছু টাকা পড়ে আছে, যে টাকাটা আমি কোনোভাবে কোনো জায়গায় ইউজ করতে পারতেছি না, এবং কোনো ভালো মাধ্যম পাচ্ছি না যেখানে আমি ইনভেস্টমেন্ট করব, বা কোনো রিলায়েবল জায়গা পাচ্ছি না যেখানে আমি ইনভেস্ট করে এটা একটা স্থিতিশীল থাকবে, সেই টাকাটাকে আমি ইউজ করে আমি 20% ডাউন পেমেন্ট দিয়ে আমি একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনলাম। আপনার যদি $300,000 একটা টাউন হাউস কিনেন, 20% ডাউন পেমেন্ট দিলে আপনার বাকি যে লোনটা হবে সেটা দিয়ে আপনার মর্গেজ কাভার হয়েও আপনার কাছে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আসবে, ফিডব্যাক করবে।
ওকে, এই ক্ষেত্রে পরে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, ডাউন পেমেন্টের বিষয়টি জানতে চাই। ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে ডাউন পেমেন্টের হিসাবটা কি ধরনের হয়ে থাকে? ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে গেলে আপনাকে 20% ডাউন পেমেন্ট লাগবে। ওকে। এর বাইরেও বিভিন্ন লেন্ডারের বিভিন্ন প্রোগ্রাম আছে, হুম। যেটা আপনার ইনকাম কোয়ালিফিকেশন অনুসারে আপনি 10% ডাউন পেমেন্ট দিয়েও বাড়ি কিনতে পারবেন, মানে আচ্ছা। ডাউন পেমেন্ট দিয়েও আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারবেন। তো মোস্টলি ক্ষেত্রে যদি সে প্রথমে সিঙ্গেল হাউস কিনে বা একটা বড় বাসা কিনে, সেকেন্ড যে হাউসটা হবে এর থেকে ছোট, সবসময় খেয়াল রাখবেন। যদি সে ফার্স্ট টাইম মুম্বাই হিসেবে একটা সিঙ্গেল হাউস কিনে, সেকেন্ড আরো সে 5টা বাসা কিনতে পারবে 20% ডাউন পেমেন্ট দিয়ে, তার যতক্ষণ পর্যন্ত সে কোয়ালিফাই হয়। এই ক্ষেত্রে 20% ডাউন পেমেন্টটা বেশি মোস্টলি ল্যান্ডার রিকমেন্ড করে। এছাড়াও বিভিন্ন ল্যান্ডার কাছে বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেগুলা দিয়ে আপনি 10% দিয়ে আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারবেন। তো আপনার 20% আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি একটা কন্ডো কিনেন 250 দিয়ে 20% ডাউন পেমেন্ট দিয়ে, বাকি যে টাকাটা লোন আসবে সেটা আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে এত টাকার মর্গেজ, আমি এত টাকা এখানে ভাড়া দিতে পারবো, আমার অ্যাটলিস্ট এখান থেকে প্রতি মাসে 300 থেকে $500 আমার ব্যাক করতেছে। তো সেটা থেকে আপনার লাভ কি? আপনি বলবেন যে আমি 20% ডাউন পেমেন্ট দিয়ে কিনলাম, $500 ব্যাক করলাম, এটা এটা আপনার জন্য প্রফিটেবল। $500 একটা সেফ জায়গা আপনি প্রতি মাসে পাচ্ছেন, প্লাস এটার প্রপার্টি ভ্যালুটা বাড়ছে এবং টাকাটা এক জায়গায় ইনভেস্ট হয়ে গেল। প্রপার্টি কখনো ডাউন হয় না। আমেরিকার ইতিহাসে একবার শুধু ফল্ট হয়েছিল, এরপরে কখনো কোনোদিন প্রপার্টি ডাউন না, এই পর্যন্ত আপ হয়েছে। তো আপনি অন্য কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য একটা রিলায়েবল সোর্স পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে রিয়েল এস্টেটে যে কোনো জায়গায়, আপনার যে কোনো স্টেটে ভালো একজন ফুল টাইম প্রফেশনাল রিয়েলটরের সাথে আলোচনা করে আপনি সেই পদক্ষেপ নিতে পারবেন। আপনি যে ভার্জিনিয়া থাকেন, সে ভার্জিনিয়া, আপনি থাকেন নিউ ইয়র্কে, কিন্তু ভার্জিনিয়া ইনভেস্টমেন্ট করবেন, সেটা কতটুকু আপনার জন্য রিলায়েবল হবে, কতটুকু এটার জন্য আপনার আস্থা রাখতে পারবেন, সেটা আপনি একটা চিন্তা করতেছেন যে আমি কিভাবে কিনবো। একজন রিয়েলটরের সাথে কনসাল্টিং করে কোন এরিয়া আপনি কিনলে, ভাড়া দিলে মাসে কত টাকা ভাড়া পাবেন এবং আপনার কতটুকু প্রফিট আসবে, সেই জিনিসটা ইজিলি আপনার একজন রিয়েলটরের সাথে কথা বলে আপনি জিনিসটা ফাইন্ড আউট করতে এটির পারবেন। কোনো সহজ কোনো ফর্মুলা আছে, মানে রেন্টাল ইনকাম এবং ক্যাশ ফ্লো, এটার হিসেবটা বের করার কোনো সহজ ফর্মুলা আছে? ফর্মুলা, সবচেয়ে সহজ ফর্মুলা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা ট্রানজাকশন করেছিলাম জার্মান টাউন মেরিল্যান্ড, এটি আন্ডার 300, এটা 3 লেভেলের একটি টাউন হাউস। এটা দিয়ে যদি আমি আপনাদেরকে উদাহরণ দেখাই, 300,000 দিয়ে সে 20% ডাউন পেমেন্ট দিয়ে, তার মর্গেজ পেমেন্ট হয়েছিল 2050। সে ইজিলি ওখানে $2,400 সে রেন্ট দিতে পারবে, 2450 থেকে 2500। তো সে ওখান থেকে $300 সে ইজিলি প্রতি মাসে পাবে কোনো কস্ট ছাড়া। বিকজ আপনি যখন 2400 রেন্টাল দিবেন, আপনার টেনেন্ট আপনাকে মান্থলি $2,400 পে করবে, প্লাস টেনেন্টের অল লাইবিলিটি, ইলেকট্রিক, ওয়াটার, গ্যাস, এভরিথিং। তো ইউ ডোন্ট নিড টু পে এনি সিঙ্গেল ডলার ইউর পকেট। জাস্ট ইউ নিড টু ফাইন্ড ওয়ান গুড টেনেন্ট অ্যান্ড একটা ভালো রিয়েলটারে দিয়ে আপনি একটা ভালো যদি ম্যানেজমেন্টকে দিয়ে বা তাকে দিয়ে যদি প্রপার্টি ম্যানেজমেন্টটা করান, তাহলে কিন্তু আপনি ইজিলি ওখান থেকে $300 পাবেন। এখন কোশ্চেন আসতে পারে, আপনি যদি $3 লাখ ব্যাংকে রাখেন, আপনাকে কিন্তু প্রতি মাসে $100 দিচ্ছে না। তো $3 লাখ যদি আপনি এই প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেন, $3 লাখ তো আপনি ইনভেস্টমেন্ট করতেছেন, আপনি 20% ডাউন পেমেন্ট দিচ্ছেন $60,000, প্লাস ক্লোজিং কস্ট আপনার যাচ্ছে অ্যারাউন্ড $10,000-12,000। $70,000 দিয়ে আপনার ইনকাম কোয়ালিফাইও যদি আপনি প্রতি মাসে যদি $300 পান, ইটস নট এ বেটার? ওকে। ওকে, অনেক অনেক সহজ, মানে ফর্মুলাটা অনেক সহজই আর কি। আমি একটু আপনার কাছে জানি, সেটি হলো যে যারা ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার কথা ভাবছেন, হয়তো নিউ ইয়র্ক থেকে ভাবছেন, তারা আসলে কোন জায়গাটাতে ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য ওই বাড়িটি তারা কিনবেন বলে আপনার পরামর্শ? তারা কি টেক্সাসে কিনবেন, ফ্লোরিডায় কিনবেন, বাফেলোতে কিনবেন? কোথায় আসলে কিনলে, ভার্জিনিয়াতে কিনবেন, কোথায় কিনলে তাদের জন্য কোন জায়গাটা একটু সুবিধা হয়?
অ্যারাউন্ড সব জায়গায় ভালো প্রিটি মাচ। আমার রিয়েল এস্টেট অভিজ্ঞতা এবং আমেরিকার লং টাইম স্টে থেকে আমি যেটা জানি, আপনি চাইলে বিংহামটনে কিনতে পারেন, আপনি চাইলে বাফালোতে কিনতে পারেন, আপনি যদি চান ভার্জিনিয়াতে কিনতে পারেন। ভার্জিনিয়া ক্লোজ টু ডিসি, মানে নেক্সট নেক্সট স্টেটটা হচ্ছে যে ভার্জিনিয়া। মেরিল্যান্ডও কিনতে পারেন। সেক্ষেত্রে আপনার সবসময় খেয়াল রাখবেন যে কোনো কাজ করবেন। আমি TBN24 এর আগে অনেক বিএচ প্রোগ্রামে আমি বারবারে আপনাকে বলছি, আপনাদেরকে এই তথ্যটা দিয়ে শেয়ার করছিলাম যে আপনারা যেখানে যাবেন, যে সেক্টরে যাবেন, আপনি একজন ফুল টাইম একজন প্রফেশনাল লোকের কাছে আপনারা এই কনসাল্টিংটা করবেন, যে ক্ষেত্রে আপনাকে আপনাকে সুন্দর একটা গাইডেন্স দিতে পারে। কারণ আপনি যখন যে কোনো একটা কাজ করতে যাবেন, আপনি যে কোনো একটা বড় একটা কাজ হাতে যাবেন, আপনার সেন্স অনেক সময় কাজ করে না, অনেক কিছু আপনার সিদ্ধান্ত নিতে আপনার কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আপনার পিছনে যে লোকটা থাকে, যে আপনাকে গাইডলাইন দেয়, সে যদি সঠিক গাইডলাইন দেয়, আপনি কখনো ভুল করবেন না। জি। তো আমি সবসময় বলি আপনি এটা মেরিল্যান্ডও কিনতে পারেন, ভার্জিনিয়াও কিনতে পারেন, ডিসিতে কিনতে পারেন। ডিজিতে প্রিটি মাচ এক্সপেন্সিভ, তো আমার ফার্স্ট চয়েস থাকবে ভার্জিনিয়াতে। ওকে, ওকে। কোনো সিজন আছে যে ইনভেস্টমেন্টের জন্য, কারণ ভাড়ার একটা বিষয় যেহেতু আছে, কোনো বছরের এমন কোনো সিজন কি আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে এই সময়টাতে আপনাদের ইনভেস্ট করা উচিত, নাকি পুরো বছরটাকে আপনারা মনে করেন যে কোনো সময় করা যেতে পারে? ভেরি গুড কোশ্চেন। এটা খুবই ট্রিকি একটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি। রিয়েল এস্টেট অভিজ্ঞতা থেকে আমি আপনাকে 7 ইয়ার্স এর অভিজ্ঞতা থেকে এটা হলপ করে বলতেছি, সবসময় খেয়াল রাখবেন যারা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনবেন, নট এ ফর ফার্স্ট টাইম হোম বায়ার, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস আপনারা ফলো করবেন। এই 4 মাস আমাদের নর্মালি রিয়েল এস্টেট মার্কেট স্লো থাকে। এই সময় বাড়ি বেচা গুলা কম হয় এবং বায়ারের ক্ষেত্রে এই সময় খুব ভালো, সেলারের ক্ষেত্রে না। যে সেল বাড়ি বিক্রি করবেন তার জন্য এই সময় গুড টাইম না। বিকজ নভেম্বর থেকে আপনাদের এই পুরা বছরের এই সময় উইন্টার সিজন শুরু হয়, তারপর মার্কেট থাকে স্লো, থ্যাংকস গিভিং, হ্যাপি নিউ ইয়ার, ক্রিসমাস, অনেক কিছু এখানে ভ্যারি করে। যখন এই সময়টাতে আপনি যখন কিনার মানে ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। নর্মালি আমি সবসময় দেখছি এই সময় আমি একটা ভালো প্রাইজে ভালো নিগোজিয়েশন এতে আমি প্রপার্টিটা আন্ডার কন্ট্রাক্ট করছি, ইদার আক্সিং প্রাইস থেকে বিলো অথবা একটু উপরে। তো এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যেখানে কিনেন, যে অবস্থা কিনেন, ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য সবচেয়ে রাইট টাইম হচ্ছে এই সময়। তার মানে এখনো চলছে, মানে এই সময়টা আছে? জি, জানুয়ারি জি, মাস চলছে, ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জানুয়ারি পরামর্শ? চলতেছে, ফেব্রুয়ারি মাস এখানে স্লো থাকে, উইন্টার টাইম। এই সময় মোস্টলি টাইম আমাদের এই দেশের লোকজন এই যে আপনার এই যখন থ্যাংকস গিভিং থেকে শুরু হয়, একটা প্লু শুরু একটা হয়, আপনার হলিডে মুডে থাকে। ভ্যাকেশন ভ্যাকেশনের মুড থাকে। এই সময় তারা আসলে ওদিকে ফোকাস কম করে, তাদের থাকে নভেম্বর মাসে আমরা থ্যাংকস গিভিং পাই, ডিসেম্বর মাসে আমরা ক্রিসমাস পাই, তারপরে হ্যাপি নিউ ইয়ার পাই। আর অটোমেটিকলি প্রত্যেক বিজনেসের একটা ধারা থাকে, সবসময় স্লো আপ এন্ড ডাউন। এই সময় আমাদের এই মার্কেটটা সবসময় স্লো থাকে, রিয়েল এস্টেট মার্কেট সবসময় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো এখানে এই সময় বায়ারটা কম, মার্কেটে যে বাসাগুলো আসে, আপনি চাইলেও একটা ভালো নেগোজিয়েশনে আক্সিং প্রাইস থেকে ভিলো। আমি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতেও আমার কালকে একটি ক্লোজিং আছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি যে কয়টা বাসা আমি আন্ডার কন্ট্রাক্ট করছি, প্রত্যেক বাসা অথবা বিল প্রাইস থেকে বিলো, যে প্রাইসটা ছিল 315 ওয়ার্ল্ড যে বাসাটা, সেটা আমি 300,000 দিয়ে কন্ট্রাক্ট করছি। আপনার জার্মান টাউনে যে বাসাটা ছিল 330, আমি এটা 291 3 লেভেল টাউন হাউস, ওইটা আমি কন্ট্রাক্ট করছি। তো এই সময় মার্কেটে বায়ারের উপস্থিতি কম, আর আপনার উইন্টার টাইম এবং ভ্যাকেশন মুড, এই কাজগুলো তো সবকিছু মিলে এই সময়টাকে আপনি পারফেক্ট মনে সবচেয়ে ভালো করছেন। time। জি, ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে আমরা জানি যে সামনে ট্যাক্স সিজন আসছে, অনেকেই এই বাড়ি কেনার সঙ্গে ট্যাক্সের সম্পর্কটা মিলিয়ে নেন। কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টিতে সুবিধা কিংবা ঝুঁকি, ডেপ্রিসিয়েশন কিংবা অন্যান্য কোনো বিষয় আছে কিনা? আমি কোনো ঝুঁকি এই পর্যন্ত দেখি না, বি অনেস্ট। অনেকে বলতে পারেন যে আমি রিয়েল এস্টেট করি, এই জন্য আমি বলি। আমার জানা মতে আমেরিকাতে সবচেয়ে সেফেস্ট এবং সবচেয়ে ভালো একটা ইনভেস্টমেন্ট হচ্ছে যে আপনার প্রপার্টি। মাটি কখনো আপনার সাথে বেমানি করে না, এটা কখনো বেমানি করে না। গোল্ড
মানে আপনার সয়েল অলওয়েজ গোল্ড, এটা সবসময় খেয়াল রাখবেন। ল্যান্ড অলওয়েজ গোল্ড। আপনি যেখানে ইনভেস্টমেন্ট করেন, যে ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করেন, এটা আপনার ল্যান্ডে করতে পারেন, আপনি এটা হাউসে করতে পারেন, এটা কখনো ডাউন হয় না, সবসময় আপে থাকে। তো আপনার এই ট্যাক্স সিজনের আগে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনি করছেন। ট্যাক্স সিজনের আগেও কিন্তু মার্কেট স্লো থাকার কারণ হচ্ছে যে একটা বায়ার যখন আমরা আসে, সেই ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনুক, তারপরে তো আমরা তার ইনকাম ভেরিফাই করি। তার ইনকাম একটা কোয়ালিফিকেশন লাগে, 20% ডাউন পেমেন্ট দিলেও। তো সে যখন আসে আমরা তার 2 ইয়ার্স এর ট্যাক্স ফাইল দেখি, যে আমরা সে যদি 25-এর বাসা কিনতে আসে, তখন আমরা বলি যে আপনার 24 এবং 23 আপনার ইনকাম লাগবে, 2 বছরের ভেরিফিকেশন করে। তো সে বললো যে ভাই আমার তো 23-তে ভালো ইনকাম ছিল না, কিন্তু 24-এ ভালো ইনকাম আছে, বা 24-এ আমি ভালো ট্যাক্স পেড করছি, এবং 25-এ আমার চলমান ভালো ইনকাম, আমার ইনকাম আছে, আমি সেটা শো করতে পারবো। তো 25 তো শেষ, 25 শেষ হলে জানুয়ারি পরে না আমরা ট্যাক্স ফাইল করতে পারবো। তো সে তো 24 এর ইনকামের জন্য ওয়েট করতেছে, অটোমেটিকলি সে তো মার্কেট থেকে এমনি আউট, সে মার্কেটে চাইলেও ইন করতে পারতেছে না। তো এই সময় আনটিল জানুয়ারি পরে যখন সে ট্যাক্স সিজন শুরু হয়, তখন কিন্তু অনেক বায়ার ওই এই বছরের ট্যাক্স ফাইলের জন্য কোয়ালিফাই হওয়ার জন্য সে বসে থাকে। যখন 25 সিজনের ট্যাক্স ফাইলটা করার পরে সে ফেব্রুয়ারি থেকে সে মাঠে নামে। তখন সে যদি আপনার ডিসেম্বর পর্যন্ত যদি 5টা বায়ার মার্কেটে থাকে, তখন বায়ার হয়ে যায় 15, তখন কম্পিটিশনটা বেড়ে যায়। তার মানে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যে খুবই গুরুত্বপূর্ণ, খুবই একটা ট্রিকি বিষয়। কেন সে তো 2 বছরের ইনকাম কোয়ালিফিকেশন লাগতেছে। তখন আমি 24 এবং 25-এর ইনকামটা ইউজ করতে পারতেছি, কেন 23-এর ইনকামটা তো আমি ইউজ করতে পারতেছি না, ল্যান্ডার ইউজ করতে পারতেছে না তার লো ইনকামের কারণে। হয়তো বা কোনো কারণে সে ভ্যাকেশনে গেছে, কোনো কারণে জব লুজ করছে, কোনো কারণে ভালো জব করতে পারে না, কোনো কারণে সে ভালো আর্ন করতে পারে না। এই জন্য আমরা 23 ইনকামটা তো তার থেকে নিতে পারতেছি না। তো সে তো অটোমেটিকলি মার্কেটে চাইলেও সে ইন হইতে পারতেছে না। সেখানে আনটিল 25 ফিনিশ হবে, ডিসেম্বর ফিনিশ হবে, নতুন বছর আসবে, আমরা ট্যাক্স সিজন শুরু হবে, ট্যাক্স ফাইল করলে না সে কোয়ালিফিকেশনের বুঝতে জন্য। পেরেছি। আপনার কাছে যেটি জানতে চাই, বিদেশি নাগরিক কিংবা যারা নতুন ইমিগ্রেন্ট, তারা এই ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে গেলে তাদের ক্ষেত্রে আসলে আপনার পরামর্শটা কি? বিদেশি নাগরিকটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারে। অনেকে মনে করে যে অনেকের আমেরিকাতে মাল্টিপল ভিসা থাকে, তারা আসা যাওয়া করে, বাংলাদেশ থেকে বলেন, বিভিন্ন দেশ থেকে বলেন। তারা যদি আমেরিকাতে তাদের মাল্টিপল ভিসা থাকে এবং তাদের যদি এখানে যদি বৈধ কোনো অ্যাকাউন্টে বৈধ টাকা পয়সা থাকে, সে চাইলেও এখানে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে পারবে। এই জিনিসটা অনেকের কাছে জানা নাই বা অনেকে জানে না। আর যারা নতুন যারা আসছে, তারাও বাসা কিনতে পারবে, কিন্তু তাদের কাছ থেকে আগে থেকে প্ল্যানিং করে তারা আগাইতে হবে যে আমি নেক্সট ইয়ারে একটা বাসা কিনবো বা ইনভেস্টমেন্ট করব, সেভাবে সে আগাইতে হবে। এবং একটা ভালো রিয়েল এস্টেটের কাছে বলেন, একটা ল্যান্ডারের কাছে গিয়ে সে ফ্রি কনসাল্টিং করে তার প্ল্যানটা সে করতে পারে। তো ইনভেস্টমেন্ট প্রপার্টি যে কেউ কিনতে পারে, সেটা এখানে হোক আর বাইরে থেকে হোক, কিন্তু তার আমেরিকান বৈধ ভিসা থাকতে হবে এবং এখানে তার বৈধ ইনকামটা তাকে দেখাইতে হবে। যে টাকাটা আপনার ডাউন পেমেন্ট দিবে, সে টাকাটা এদেশের ব্যাংক থেকে বৈধভাবে আসতে হবে। ওকে, একেবারে শেষ প্রশ্ন, সেটি হলো যারা প্রথমবার ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের জন্য আপনার পরামর্শ কি? কোন ভুলগুলো তারা করবেন না বলে আপনার টপ অ্যাডভাইসের মধ্যে থাকবে? আমার টপ অ্যাডভাইসের মধ্যে থাকবে যে আপনারা যারা প্রথমবার ইনভেস্টমেন্ট করবেন, আমি সবসময় বলি একজন ভালো কনসালটেন্ট কাছে গিয়ে, এখানে আপনাকে কোনো টাকা পে করতে হবে না। এই রিয়েল এস্টেটের একমাত্র একটাই সেক্টর, একজন রিয়েলটারকে বা একজন ল্যান্ডারকে আপনার কোনো টাকা পে করতে হয় না, ফ্রি কনসালটেন্ট পাচ্ছেন। আপনি অন্য কোনো যে কোনো সেক্টরে যান, ওখানে আপনাকে ন্যূনতম একটা ফি হলে আপনাকে তারা চার্জ করবে। তো আপনার যদি ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে আগামী 6 মান্থ 1 ইয়ার্স ইজ ওকে, কিন্তু আপনার 6 মান্থ 1 ইয়ার্স আগে একজনের সাথে ভালো কনসাল্টিং করে কি করলে, কোন পন্থা গেলে, কখন বাসা কিনলে, কোন জায়গায় বাসা কিনবেন, কত টাকা দিয়ে বাসা কিনবেন, সেই কনসাল্টিংটা আপনি করবেন ফ্রি অফ কস্টে। তাহলে আপনি যদি প্ল্যানিংটা আগে মেক করেন, আপনার এটা আপনার কাজ 50% কাজ শেষ। তারপর আপনি শুধু বাসা দেখবেন, পছন্দ করবেন, বাসা কিনবেন। আমি আমার বাসা বলি, মেয়ে দেখবেন, পছন্দ করবেন, আংটি পড়াবেন, আর কোনো কাজ থাকবে না। কিন্তু আগে আপনাকে প্রিপারেশনটা রেডি করতে হবে। অনেক ধন্যবাদ লিপি চৌধুরী, আপনি ভার্জিনিয়া, ডিসি এবং মেরিল্যান্ড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সেখানকার
একেবারে যারা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চায় তাদের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দরকার সেগুলো আপনি আমাদেরকে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও হয়তো পরবর্তীতে আপনার সঙ্গে কখনো যুক্ত হব, তখন আরো নতুন তথ্য পাবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো নিউ ইয়র্ক স্টেটে বিনামূল্যে সোশ্যাল বেনিফিট পাবেন কিভাবে, অর্থাৎ সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো অনেকগুলোই আমরা তথ্যের অভাবে, অনেকগুলোই জানার অভাবে কিংবা কোথায় যাবেন এই বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত তথ্য আমাদের কাছে না থাকার কারণে আমরা এই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হই। এবং এই সুযোগ সুবিধাগুলোর আইনি ব্যাখ্যা, কতটা আপনি পাবেন কতটা আপনি পাবেন না, সেসব বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ বলেই আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অটিজম সোসাইটি রিহ্যাবিলিটেশন অর্গানাইজেশন ASHO-এর ফাউন্ডার ও এক্সিকিউটিভ ডাইরেক্টর রুবাইয়া রহমানকে। রুবাইয়া রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনা। অনেক ধন্যবাদ এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, আপনাকেও। এবং একই সাথে দর্শক যারা দেখছেন, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান এই বিষয়ে, আমাদের টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি আমরা দেখাচ্ছি এই নাম্বারে টেলিফোন করে আপনি প্রশ্ন করতে পারবেন। আমরা আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। রুবাইয়া রহমান, সেটা হলো সোশ্যাল বেনিফিট। আমরা যখন বলি এটা আসলে কি, মানে এটা কারা পাবেন, কি কি বেনিফিট পাওয়া যায়, একটু জানতে চাই আপনার কাছে। অনেক ধন্যবাদ। আজকে আমি একটু অন্য আঙ্গিকে কথা বলবো। সোশ্যাল বেনিফিট শুনলেই আমরা অনেক ধরনের প্রত্যাশা এবং অনেক সময় অনেক রকমের রেজিস্ট্যান্সও পেয়ে থাকি। অনেকে মনে করেন যে সোশ্যাল বেনিফিটের সাথে ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন করার বা স্পন্সরের যে দায় দায়িত্ব আসে সেটার কারণে সোশ্যাল বেনিফিট নিলে এগুলি আটকে যেতে পারে। এই ধরনের শঙ্কায় মানুষ আগাতে চান না। প্রথম কথা হচ্ছে যে আমরা আজকে যে বেনিফিটগুলি নিয়ে কথা বলবো সেটা স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প নয়, বা ধরেন অন্যান্য যে ধরনের ক্যাশ বেনিফিট পাওয়া যায় সোশ্যাল বেনিফিট হিসেবে, সেগুলির আওতার বাইরে। ওকে, মানে সেগুলো সোশ্যাল বেনিফিট, কিন্তু হ্যাঁ, আজকে আমরা তার বাইরে গিয়ে কিছু বাইরে বিষয় যে নিয়ে আলাপ আলোচনা করব। করব। তার কারণ হচ্ছে সোশ্যাল বেনিফিট যেগুলি গ্রহণ করলে সাধারণত আমাদের আইনগতভাবে বলা হয়ে থাকে যে যে স্পন্সর করেন, একটা ফ্যামিলির জন্য স্পন্সর করে থাকেন, তার ক্ষেত্রে এই জিনিসগুলি আইনত অনেকটা বাধার সম্মুখীন হতে পারে। তার কারণ হচ্ছে সোশ্যাল বেনিফিট নিলে এটাকে ধরে নেওয়া হয় যে ইউ উইল বি ইনএলিজিবল ফর ইমিগ্রেশন বেনিফিটস। এবং এই জিনিসটা যদিও আইনে এখনো আছে এবং সবসময়ই ছিল, কিন্তু এটার এনফোর্সমেন্ট ছিল না। কিন্তু এখন প্রায়ই বলা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলিকে আরো পর্যবেক্ষণ করা হবে, আরো মানে কি বলে, আরো স্পষ্টভাবে এটাকে দেখা হবে যে কতটুকু বেনিফিট নেওয়া হয়েছে, যেমন মেডিকেড, স্ন্যাপ, এই ধরনের ক্যাশ অ্যাসিস্ট্যান্স, এগুলির জন্য অসুবিধা হতে পারে। কিন্তু নিউ ইয়র্ক স্টেটে যে সমস্ত মেডিকেড সার্ভিস আছে এটা হচ্ছে হেলথ বেনিফিট। এই হেলথ বেনিফিটকে কোভিড এর পরে আরেকটু বড় করার জন্য, কারণ পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে শুধুমাত্র চিকিৎসা সেবা দিলেই একজনের স্বাস্থ্য ভালো থাকে না। সে যে বাড়িটাতে থাকে, যে পরিবেশে থাকে এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাওয়া, এই প্রত্যেকটা জিনিসই তার স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। সেই জন্যই একটা নতুন প্রোগ্রাম নেওয়া হয়েছে হোল ইউ এনওয়াইসি, মানে হোল ইউ, সম্পূর্ণ তুমি, সম্পূর্ণ তুমি এনওয়াইসি হিসাবে চিন্তা করছে। এই প্রোগ্রামের আন্ডারে দেখা হচ্ছে যে যদি কারো বাড়িতে মোল্ড থাকে বা কারো বাড়িতে হিটের প্রবলেম থাকে, অনেক অ্যাপার্টমেন্ট বা অনেক প্রাইভেট হাউসে দেখা যায় যে ল্যান্ডলর্ড হিট দিচ্ছেন না বা অতিরিক্ত হিট দিচ্ছেন, বা এখানে বাড়িতে লিক রয়েছে সেই লিকগুলি সারিয়ে দিচ্ছে না, এই ধরনের যদি কোনো অসুবিধা থেকে থাকে তখন সিটি বা স্টেট এগুলির প্রতি যত্নবান হবেন। এবং আমরা আমাদের যারা মেডিকেডের ভোক্তা আছেন, যারা গ্রহীতা আছেন, তাদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে যদি কারো বাড়িতে এই ধরনের মোল্ডের অসুবিধা, ইলেকট্রিসিটি বা গ্যাস বা হিটের প্রবলেম থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিস্টেমটা এরকম যে আমরা তাদেরকে লিপিবদ্ধ করব এবং লিপিবদ্ধ করে এটা আমরা স্টেটকে জানাবো যে হ্যাঁ, নিউ ইয়র্ক স্টেটে বা আমাদের কুইন্স, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড অ্যান্ড ব্রঙ্কস, এই সমস্ত এলাকাতে এই ধরনের মানুষ, তাদের এই ধরনের অসুবিধা আছে। এই জিনিসটা আমরা জানানোর পরে
কিছু কিছু সংস্থাকে আবার দেওয়া হবে যে এই জিনিসগুলিকে রিড্রেস করার জন্য, যে যে বাড়িতে যে অসুবিধাগুলি আছে সেগুলি সারানোর জন্য। এটা গেল বাড়ির ক্ষেত্রে। তারপরে ধরেন যদি কারো ট্রান্সপোর্টেশনের দরকার হয়, ধরেন তার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাওয়া দরকার, কিন্তু ওনার যাওয়ার, ধরেন তার সার্জারি হয়েছে বা ছোট বাচ্চা আছে, তার পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছে না, বা প্রাইভেট পাবলিক ট্রান্সপোর্টে উনি উঠতে পারছেন না, সেই ক্ষেত্রে গাড়ি বা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করা হবে। ওকে, তো এই সুযোগ সুবিধাগুলি কিন্তু আগে ছিল না। এটা শুধুমাত্র মেডিকেড যাদের আছে তারাই এই সুযোগ সুবিধাগুলি পাবেন। এবং এটির সাথে আইনগত কোনো সমস্যা নেই এই সুযোগগুলো নেওয়ার রাইট, ক্ষেত্রে। এইগুলির ক্ষেত্রে এই সোশ্যাল বেনিফিটের আন্ডারে যে সমস্ত জিনিসকে নেগেটিভ ভাবে দেখা হয় সেটা এখানে কাজ করবে না। এবং সম্প্রতি আমরা দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে বাংলাদেশিদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ এই সোশ্যাল বেনিফিট গুলো নিচ্ছে। জি, এবং তার এটিকে নেতিবাচক ভাবে আসলে তিনি উপস্থাপন অবশ্যই করেছেন। অবশ্যই, কারণ এখনকার অ্যাডমিনিস্ট্রেশন যেটা চায় যে গভর্নমেন্টের উপর যেন বার্ডেনটাকে কমিয়ে আনা যায়, সেই জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং কিন্তু সত্যি কথা বলতে গেলে শুধু একটা ডেটা দিলে কিন্তু জিনিসটার এটি আসল সমাধান হবে না। পিকচার হয় না বা আসল সমাধানও হয় না। যেহেতু ইমিগ্রেন্ট কমিউনিটি আমরা ফার্স্ট জেনারেশন বাঙালিরা, সুতরাং বাঙালিদের সেই হাই পোস্টের হাই জবে যাওয়ার পার্সেন্টেজটা অনেক কম। বেশিরভাগ মানুষই খেটে খাচ্ছেন, সাধারণ কাজ করছেন, তারা লো ইনকাম, সুতরাং তাদের সংখ্যা তো বেশি হবেই, এটা ধরেই নিতে হবে। ধরে নিতে হবে। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমি ঝুমা বলতেছিলাম ফ্লোরিডা থেকে। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি বর্তমানে প্রেগনেন্ট, কিন্তু আমি উইক প্রোগ্রামের হেল্পটা নিয়েছি, তো এইটাতে কি কোনো প্রবলেম হবে কিনা? আর যেটা 45 দিনের একটা মেডিকেটের একটা ইয়ে ছিল, ওইটা আমি নিয়েছি, ওইটা মানে প্রেগনেন্সি রিলেটেডই, অন্য কিছু না। তো সেটাতে কি আমি কোনো ধরনের ভবিষ্যতে আমার সিটিজেনশিপ পেতে কোনো প্রবলেম হবে? আমি এখন বর্তমানে গ্রিন কার্ড হোল্ডার বলা যাবে না, কারণ আমি ইন্টারভিউ দিছি, এখন আমার কেস অ্যাপ্রুভ হয়েছে, বাট এখন পর্যন্ত আমি গ্রিন কার্ড হাতে পাইনি। আর বেবি কি তো আমার আমেরিকাতে বড়? কোনো বুঝি নাই। আপনার সন্তান বেবি কি আমেরিকাতে জন্ম নিয়েছে? না, আমি এখনো প্রেগনেন্ট, আমার এখনো বেবি হয়নি। উইক, হ্যাঁ, আচ্ছা, উইক নিচ্ছেন আপনি সেই হিসাবে। ওকে, ফাইন। হ্যাঁ, এটা আসলে Thank একটা জি। ফেডারেল মানে প্রোগ্রামের আন্ডারে উইকটা আসে। এবং এখানে নিউ ইয়র্ক স্টেট যে লটা করেছে যে ইররেসপেক্টিভ অফ এনি ইমিগ্রেশন স্ট্যাটাস, যে কোনো প্রেগনেন্ট মা এই সুযোগ সুবিধাটা পাবেন। ওকে, সুতরাং এই প্রেগনেন্সিটাকে একটা স্পেশাল সিচুয়েশন ধরা হয়, এবং সেই ক্ষেত্রে ইমিগ্রেশনে এটাকে এফেক্ট করবে না। এবং সবচেয়ে বড় কথা এখানে একটা প্রশ্ন যেটি আমি এই কারণে করেছিলাম, সেটা হলো যে আমেরিকার একজন সন্তানের জন্য কিন্তু তারা খরচ করছে, মানে এই যে বাচ্চাটি তার আসতে যাচ্ছে সিটিজেনের জন্য, তার আমেরিকা সিটিজেনের তার জন্য নিজের করছে। সিটিজেনের জন্য খরচটা সো করছে। উইক প্রোগ্রামটা মূলত মা যখন সন্তানের জন্য সন্তান হয়ে যাওয়ার পরে পাচ্ছে না, এটি তো আমেরিকান সিটিজেনের জন্য আমেরিকা খরচ Exactly, করছে। হ্যাঁ। সো এবং ওনার এখানে- ইমিগ্রেশন স্ট্যাটাস এখানে Exactly, সমস্যা হওয়ার আর কথা না। এটাকে দেওয়া হচ্ছে মার জন্য, বাচ্চার জন্য, এবং ডিউরিং দ্যাট পিরিয়ড, এটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য না, চলবে না। না। সুতরাং বাচ্চার স্বাস্থ্য ভেরি ইম্পর্টেন্ট, মায়ের স্বাস্থ্য ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা মনে করে এই কাজটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং এটাতে ইমিগ্রেশন স্ট্যাটাসের জন্য কোনো সমস্যা হবে না। এবং আমরা যে আলোচনা ছিলাম যে অনেকগুলো বিষয় আপনি বলছিলেন এই সুবিধাগুলো পাওয়া যায়। আর যারা এই সুবিধাগুলো নিচ্ছিলেন, অর্থাৎ ফুড স্ট্যাম্প নিচ্ছেন, ফুড বেনিফিট নিচ্ছেন, অন্যান্য বিষয়গুলো নিচ্ছেন, রেন্টাল অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কি মানে আইন আসলে কি বলছে? তারা কি এতদিন নিয়েছেন, এখন কি তারা ইমিগ্রেশনের সময় গেলে সমস্যায় পড়ে যাবেন, নাকি কোনো একটা সুযোগ আছে তাদের জন্য? এই জিনিসটা এখনো খুবই একটা প্রশ্নবিদ্ধ একটা জায়গা, বা গ্রে এরিয়া যেটা বলা হয়। তার কারণ হচ্ছে যে যারা নিম্ন আয়ের মানুষ, তারা সবাই মেডিকেড নিচ্ছেন, রেন্ট অ্যাসিস্ট্যান্স নিচ্ছেন, স্ন্যাপ নিচ্ছেন, তাদের তো বাঁচতে হবে। সো এই সিচুয়েশনের ভিতর দিয়ে ওনারা যাচ্ছেন। তবে ইমিগ্রেশনে সাধারণত এই জিনিসটার বার্ডেনটা স্পন্সরের উপরে যায়, যে স্পন্সর দিয়ে থাকেন ফ্যামিলিকে। এখন এখানে একটা গ্রে এরিয়া যেটা আছে, সেখানে এক্সপ্লেইন করা যেতে পারে যে
কেন তারা এই ধরনের বেনিফিট নিতে বাধ্য হয়েছেন। সুতরাং যদি সেটা যুক্তিসঙ্গত হয় তাহলে সম্ভবত এটাকে একটা গ্রাউন্ড হিসেবে ধরা নাও হতে পারে, তবে এটা এখনো ওভাবে বলা যাবে না, কারণ আমরা প্রত্যক্ষ করি নাই যে কাউকে এই কারণে, হ্যাঁ এইটার কারণে তার ইমিগ্রেশনটা হয় নাই। এই ধরনের সিচুয়েশন আমরা এখনো দেখি। ওকে, হোল ইউএনওয়াইসি প্রোগ্রামে আর কি কি সুবিধা পাচ্ছে? আরেকটা প্রোগ্রাম এইটার মধ্যে থাকছে, সেটা হচ্ছে গিয়ে গ্রসারি বেনিফিট। এটা ঠিক স্ন্যাপ বেনিফিট না বা ফুড স্ট্যাম্প না। যেমন ধরেন কারো গ্রসারি বাসায় পৌঁছানো দরকার, উনি বাসা থেকে নামতে পারছেন না বা আনতে পারছেন না, বা তার এই গ্রসারিটাকে বহন করার মধ্যে অনেকে বয়স্ক থাকেন, ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে, তাদের জন্য এই গ্রসারিটা বাসায় পৌঁছানো বা নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য ট্রান্সপোর্ট এটা দিতে সাহায্য করে হোল ইউএনওয়াইসি। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যেমন ধরেন জব ট্রেনিং, যে অনেকে একটা জব ট্রেনিং পেলে একটা ভালো কাজে যেতে পারে, হতে পারে এখনই উনি অলরেডি একটা কাজে আছেন, কিন্তু আরো কিছু ট্রেনিং পেলে উনি আরো একটু প্রমোটেড হতে পারেন বা একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই সব ক্ষেত্রে এই ধরনের অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। ইভেন ফ্রি লিগ্যাল অ্যাডভাইস দেওয়ারও সুযোগ রয়েছে। সুতরাং অনেকগুলি বেনিফিট আছে, যে বেনিফিটগুলি আসলে মানুষের জীবনকে আরেকটু সহজতর করতে পারবে, এবং সেটা করার জন্যই এই প্রোগ্রামটাকে তৈরি করা হয়েছে। ওকে, কোথায় গেলে পাবে এই প্রোগ্রামটা, কি করতে হবে? এটা বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশন যারা নিউ ইয়র্ক সিটি বা স্টেটের আন্ডারে কাজ করেন, আসো ওয়ান অফ দেম, আমরা এই ধরনের অ্যাপ্লিকেশনে কাজ করছি। সুতরাং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা এরকম অনেক অর্গানাইজেশন আছে আপনার এরিয়াতে আছে। সুতরাং খোঁজ করলে আপনি যদি এটা নিয়ে একটা গুগল করেন তাহলে চলে আসবে, এবং তখন তাদের মাধ্যমে জাস্ট একটা ফোন কল করলেই ওনারা আপনাদেরকে সেট করে দিবে যে আপনাদের কি কি প্রথমে লিপিবদ্ধ করা হবে। ওখানে একটা স্ক্রিনিং টুল আছে, যেমন 12টা প্রশ্ন করা হবে, যে এই 12টা প্রশ্ন যদি তার বেরিয়ে আসে যে তার যে নিডগুলি, সবার তো একই রকমের নিড হয় না, যদি কারো ধরেন বাড়ির প্রবলেম থাকে সেই বাড়ির প্রবলেমটা বের হয়ে আসবে, বা যদি কারো থাকে যে জবের জন্য সে তার ট্রেনিং এর দরকার, এই জিনিসগুলি এই প্রশ্নগুলির মাধ্যমে বেরিয়ে আসবে, এবং বেরিয়ে আসলে তখন এই সূত্র ধরেই তার কোন ধরনের সহযোগিতা লাগবে আমরা কানেক্ট করে দিব তাদের সাথে, যারা আমাদের যারা সুবিধাটা পেতে চাচ্ছেন তারা যেন পেতে পারেন। মানে আপনারা কি সরাসরি তাদের হয়ে আবেদন করবেন সিটি এজেন্সিগুলোতে, নাকি সিটি এজেন্সিতে জাস্ট আপনারা কানেক্ট করে দেবেন? সিটি এজেন্সির সাথে আমরা কানেক্ট করে দেব আপনারা। সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে আমরা তো জানি মানুষ এই সুবিধাগুলো পাওয়ার জন্য আপনি জানেন না আপনি এলিজিবল কিনা। প্রথম প্রশ্নটা করতে চায় অনেকে যে আমি কি এলিজিবল, তখনই আসলে ইনকাম লেভেলের বিষয়টা আসে। সেইটি যদি একটু আইডিয়া দেন যে কত ইনকাম হলে আসলে আছে, তারা অলরেডি ওই থ্রেশহোল্ডটা পার করছে, যে মেডিকেড যারা পাচ্ছেন শুধু তারাই এটার জন্য এলিজিবল হবেন। এবং এলিজিবল হওয়ার পরেও আমরা যখন স্ক্রিনিং করি তখন আমরা কিছু প্রশ্ন উত্তর করি, যেটার মাধ্যমে আমরা খুঁজে নিতে পারি যে তারা এই ক্যাটাগরিতে পড়বেন কিনা। সেই জন্যই আসলে আমাদের সাথে যোগাযোগ করা দরকার, যে আমরা যাতে বুঝতে পারি যে ওনাদের স্ক্রিন ইন অর স্ক্রিন আউট করা যাবে কিনা, যে ওনারা এই সুযোগ সুবিধাগুলি পাবেন কিনা। আর অনেকে মনে করেন যে এইটার কারণে এটা কোনো স্ক্যাম কিনা, বা এটার কারণে আমি আমার ইমিগ্রেশন স্ট্যাটাস হারাবো কিনা। সেটার ব্যাপারে আমি এইটুকুই বলতে পারি যে এই ধরনের কোনো আশঙ্কার কারণ নেই, কারণ এগুলি মেডিকেডের ভিতরে যেই সিস্টেমগুলি করা হয়েছে সেটা শুধুমাত্র তাদের শারীরিক এবং পারিপার্শ্বিক অবস্থাকে একটু উন্নত করার জন্য এটা করা হচ্ছে, এটা কোনো ক্যাশ বেনিফিট না। ওকে, তারপরে প্রথম বিষয় হলো যারা মেডিকেট পাচ্ছেন তাদের জন্য, যারা মেডিকেট পাচ্ছেন না তারা আমাদের এই আলোচনা থেকে খুব একটা সুবিধা আপনারা হয়তো পাবেন না। ওকে, মেডিকেট কেউ হয়তো পাচ্ছেন, তিনি আলোচনা এই সুবিধাটা পাবেন, কিন্তু কেউ হয়তো পাওয়ার প্রত্যাশা করছেন, তিনি হয়তো ভাবছেন যে সামনের দিনগুলোতে তিনি মেডিকেট পাবেন। পাওয়ার জন্য কি করতে হবে, কিংবা কারা পাবেন? হ্যাঁ, সেক্ষেত্রেও সাধারণত যাদের পিসিপি আছে, যে প্রাইমারি কেয়ার ডক্টর, যে তাদের কাছে গেলেই সাধারণত এই মেডিকেটের জন্য অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে। অনেক সময় হসপিটালে গেলে মেডিকেটের জন্য অ্যাপ্লাই করা যায়। মেডিকেটটা অ্যাপ্লাই হয়ে গেলে ওই নাম্বারটা এসে গেলে যে আইডিটা আসে, ওই আইডিটা ধরেই কিন্তু সমস্ত কাজ করা হয়। এবং একটা ফ্যামিলিতে যতজন মানুষই মেডিকেট পাবেন
তারা এইসব সুযোগ সুবিধাগুলি অ্যাভেল করতে পারবেন, তারা এটা পাবেন এবং এটা একটা বড় প্রোগ্রাম, এটার আন্ডারে আসতে পারলে অনেকগুলি সুযোগ সুবিধা তারা নিতে পারবেন। ওকে, এটি তো গেল যাদের ইমিগ্রেশনের সমস্যা আছে, তারা গিয়ে এই রেন্টাল অ্যাসিস্ট্যান্স, ফুড স্ট্যাম্প কিংবা অন্যান্য সুবিধাগুলো পাচ্ছেন না, কিন্তু যারা অলরেডি সিটিজেন কিন্তু তাদের ইনকাম কম এবং তারা বিভিন্ন সোশ্যাল বেনিফিট পায়, তাদের জন্য আপনারা কিভাবে সহযোগিতা করেন? প্রশ্নটি হলো, যাদের ইমিগ্রেশনের কোনো সমস্যা নেই, তারা অলরেডি সিটিজেন, তারা হয়তো ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন যাই হোক না কেন, কিন্তু তাদের ইনকাম কম, তাদের সহযোগিতা দরকার, তাদের রেন্টাল অ্যাসিস্ট্যান্স দরকার, তাদের ফুড স্ট্যাম্প দরকার, তাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা আপনাদের? আমাদের আসল প্রোগ্রামে আমরা স্ন্যাপ বেনিফিটের জন্য আমরা অ্যাপ্লাই করি, রেন্ট স্টেবিলাইজেশন বা রেন্ট অ্যাসিস্ট্যান্সের জন্য আমরা অ্যাপ্লাই করে দেই। এগুলি তো অলরেডি এক্সিস্টিং প্রোগ্রাম আছে, সেগুলির সাথে আমরা অলরেডি কাজ করছি এবং আমাদের অনেক গ্রাহক আছেন যারা আমাদের সাথে নিয়মিত আলোচনায় থাকেন, কারণ স্ন্যাপ বেনিফিট অনেক সময় এক্সপায়ার করে যায়, ওটা আবার রিসার্টিফিকেশন করতে হয়, মেডিকেইডের রিসার্টিফিকেশন করতে হয়, তারপরে ধরেন সোশ্যাল সিকিউরিটি ইনকাম সেটা যেহেতু আমরা অটিজম সোসাইটি, আমরা ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি যে ফ্যামিলিতে আছে তাদেরকে নিয়ে কাজ করি, সুতরাং তাদের ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বা SSI অ্যাপ্লাই করতে হয়, সেগুলি নিয়ে আমরা সবসময় কাজ করছি। এগুলি আমাদের সবসময় চলমান মানে সুযোগ সুবিধা, এবং এটার সাথে আমরা এই মেডিকেল সংক্রান্ত এটাকে আমরা সংযোজন করেছি। একেবারে শেষ দিকে আছে, একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। ওকে, প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন হইলো, আপু যে আমি মাঝে দিয়ে ঢুকছি এখন প্রোগ্রামটা, যে কারণে আগাগোড়া কিছু বুঝি নাই, তবে যতটুকু বুঝছি সেই হিসাবে আমি আপুর কাছে আমার প্রশ্নটা হইলো, আমি এখানকার সিটিজেন, আমার ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার অ্যাবাউট 12 ইয়ার্স। তো যেই সুযোগ সুবিধাগুলি কথা বলতেছে, এর মধ্যে আমি সর্বপ্রথম বলতে চাই যে ওনার টেলিফোন নাম্বারটা, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি চাই। আর দ্বিতীয়ত, আমি বেনিফিটের আন্ডারে যা উনি বললো 12টা প্রশ্ন করবে বা সেই, এর মধ্যে আমার মনে হয় যে আমার যেটা এখন দরকার, আমি আমার মনে করেন যে আমি হোম কেয়ারে আছি, আমার ওয়াইফও হোম কেয়ারে আছে, আমার বাচ্চার আন্ডারে ও আমরা চলতেছি, তো আমাদের কোনো ইনকাম নাই। এখন এই ক্ষেত্রে আমরা বাড়ির একটা দরকার, এখন সেইভাবে আমি কোনো সাহায্য পাইতে পারি কিনা, এবং আমি এই জন্য কোথায় যোগাযোগ করব এবং টেলিফোন নাম্বারটা আমি চাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আপনি সরাসরি আমাদের অফিসেই আসতে পারেন, আমাদের অফিস জামাইকাতে 16001 হিলসাইড অ্যাভিনিউ। আপনি যদি আসেন, আমরা সকালে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। আর যদি ফোনে যোগাযোগ করতে চান তাহলে 347-957-3632 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের যে বাড়ির সংক্রান্ত যে ব্যাপারটা আপনি চাচ্ছেন, আমরা চেষ্টা করব অবশ্যই যাতে আপনার যে নিড, আপনার প্রয়োজন অনুযায়ী যেন আমরা আপনার জন্য অ্যাপ্লাই করে দিতে পারি। দর্শক, আপনি যদি টেলিফোন নাম্বার এবং ঠিকানাটি লিখে নিতে সমস্যা হয়, আমাদের এই অনুষ্ঠানটি আমাদের ফেসবুক পেজে গেলে পাবেন, আমাদের ইউটিউবে গেলে পাবেন, সেখানে আপনি এগুলো আবার দেখে নেওয়ার সুযোগ পাবেন TVN 24 এর। সো আমরা অনেক ধন্যবাদ দর্শক আপনাকেও, এবং রুবাই রহমান আপনাকেও ধন্যবাদ। যারা সুযোগটি নিতে চান তাদের জন্য আপনি ঠিকানা এবং টেলিফোন নম্বর বলে দিয়েছেন, তারা আপনার সাথে যোগাযোগ করে নিঃসন্দেহে আপনারা সহযোগিতা করবেন, এবং এই সহযোগিতার হার সামনের দিনগুলোতে আরো বাড়াবেন, আরো নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবেন, আমরা TVN এর মাধ্যমে সেটি দর্শকদেরকে জানাবো। অ্যাকচুয়ালি আমরা জ্যাকসন হাইটে আরেকটা অফিস নিচ্ছি, আমাদের এই সেবাটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য, পরিসরটা বাড়ানোর জন্য। তো আমার মনে হয় পরবর্তী অনুষ্ঠানে আমরা আমাদের নতুন জায়গাটির পরিচয় দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। আগামীকাল সন্ধ্যা 7টায় আবারও দ্য ভিউজ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।